ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়া নিবন্ধন সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার মেয়ে জাইমা রহমান। শনিবার দুপুরে নির্বাচন কমিশনে এসে 10 আঙ্গুলের ছাপ, আইরিশ এবং ছবি তোলার পুরো প্রক্রিয়া সম্পন্ন করেছেন তারেক রহমান। এর আগে মায়ের সাথে এসে ভোটার হওয়ার সার্বিক কাজ সম্পন্ন করেছেন জাইমা। আর নির্বাচন কমিশন বলছে আগামীকালের মধ্যেই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন তারা। ফারজানা আক্তারের প্রতিবেদন। দীর্ঘ 17 বছর পর দেশে আসার তৃতীয় দিনে ভোটার হওয়ার কার্যক্রম সম্পন্ন করতে শনিবার দুপুরে নির্বাচন কমিশনে যান তারেক রহমান। এ সময় স্বাভাবিক নিয়ম অনুযায়ী হাতের 10 আঙুলের ছাপ, আইরিশ দেয়া ও ছবি তোলা সহ ভোটার হওয়ার আনুষঙ্গিক কাজ সারেন তিনি। এর আগে ঢাকা 17 আসনের ভোটার হতে অনলাইনে আবেদন করেন তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমান। এর আগে দুপুরে মায়ের সাথে নির্বাচন কমিশনে আসেন তারেক কন্যা। একই প্রক্রিয়ায় ভোটার হওয়ার আবেদন সম্পন্ন করেন তিনিও। নির্বাচন কমিশন বলছে ভোটার তালিকা আইন 2009-এর 15 ধারা অনুযায়ী প্রাপ্তবয়স্ক যে কোনো ব্যক্তিকে ইসির বিশেষ ক্ষমতা বলে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার নিয়ম আছে। ফর্ম 2 ওই ফর্ম ফিল আপ করে ওনাদের ছবি তুলেছেন, বায়োমেট্রিক্স দিয়েছেন এবং দিয়ে ওনারা আবেদন করেছেন যে ওনাদেরকে যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এখন আগামীকাল কমিশনে এটা পেশ করা হবে। কমিশনের সিদ্ধান্তের পরে ওনাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি নিবন্ধন কমপ্লিট করে গেছেন। এখন নিবন্ধন কমপ্লিট করে গেলেও এখানে আমাদের প্রসেসের জন্য সময় লাগে, কারণ এটা আপলোড করে আপনার ওনাদের ফিঙ্গারপ্রিন্ট এবং সিগনেচার ম্যাচিং, ফেস আইডি সেগুলোকে ম্যাচিং করতে হয়। ম্যাচিং করার পরে কনফার্ম হলে তখন আর কি ওনাদেরকে একটা ভোটার আপনার আমরা এনআইডি নাম্বার যেটা বলি সেই নাম্বারটা দেওয়া হয়। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক জানান, সর্বনিম্ন 7 ঘন্টা ও সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে এনআইডি হাতে পাবেন তারেক রহমান ও তার কন্যা। 2008 সালে ফখরুদ্দিন মঈনুদ্দিন তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দেশ ছাড়েন তারেক রহমান। সে বছরের শেষের দিকে প্রথম ডিজিটাল ও ছবিযুক্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। দেশের বাইরে অবস্থান করায় সে তালিকা থেকে বাদ পড়েন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফারজানা আক্তার, 71, ঢাকা। শরীফ ওসমান হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বেলা 11:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে হাদির কবর জিয়ারত করেন তিনি। পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির শীর্ষ নেতা শফিকুল হক। জানাচ্ছেন বিস্তারিত। শহীদ ওসমান হাদি একটি ইতিহাস আর একটি নাম, যিনি জুলাইয়ের অভ্যুত্থানের প্রতিবাদী কণ্ঠস্বর। ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশেও ন্যায়ের পক্ষে লড়তে গিয়ে জীবন দিতে হয়েছে তাকে। পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার ওসমান হাদির সমাধিতে শ্রদ্ধা জানাতে যান বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান। শুধু ওসমান হাদি নন, সেখানে জুলাই অভ্যুত্থানে নিহত সব শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এরপর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতেও শ্রদ্ধা জানান তারেক রহমান। এ সময় দলের কেন্দ্রীয় নেতারা ছাড়াও স্থানীয় নেতাকর্মীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপস্থিত ছিলেন। এই কবর জিয়ারত কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস ও আত্মত্যাগের প্রতি দায়বদ্ধতার প্রকাশ বলে মনে করেন বিএনপি নেতারা। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, তারেক রহমানের এই শ্রদ্ধা নিবেদন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মধ্য দিয়ে তিনি রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন। এটা নিঃসন্দেহে তার যে রাজনৈতিক প্রজ্ঞা, সেই প্রজ্ঞারই পরিচায়ক। আজকে একটা জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে যারা তারেক রহমান সাহেবের আগমন বাংলাদেশে এটাকে অনেক সমীকরণগুলোকে সহজ করে দিয়েছে। তারেক রহমান সাহেবের যে জনপ্রিয়তা এখন তুঙ্গে উঠেছে, আমরা বিশ্বাস করি যে এই জনপ্রিয়তার মধ্য দিয়ে এবং তার যে নতুন যে চিন্তা ভাবনাগুলো, বাংলাদেশের জন্য তার যে নতুন পরিকল্পনা, এই পরিকল্পনা বাংলাদেশে একটা নতুন দিগন্তের সূচনা করবে। দোয়া আর শ্রদ্ধার মধ্য দিয়ে শেষ হয় এই কর্মসূচি। আর এর মধ্য দিয়েই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জনগণের লড়াইকে আরও বেগবান করলেন আগামীর রাষ্ট্র পরিচালনার সম্ভাব্য দায়িত্ব নিতে যাওয়া বিএনপির এই শীর্ষ নেতা। শফিকুল হক, 71, ঢাকা। বাংলাদেশের সামনের সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসছে বলে ধারণা বিশ্ব গণমাধ্যমের।
ফলে পরবর্তী সরকারের উপর কৌশলগত বিষয়ে চাপ বাড়াতে পারে বৈশ্বিক এবং আঞ্চলিক পরাশক্তিগুলো। বিশ্লেষকরা যেটা বলছেন যে নিরাপত্তা নিয়ে শঙ্কিত পার্শ্ববর্তী দেশ ভারত, ফলে আঞ্চলিক নিরাপত্তায় গুরুত্ব দেবে তারা। আর আরেক প্রতিবেশী দেশ চীন তাদের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রাধিকার চাইবে। আর ইন্দো প্যাসিফিক অঞ্চলে অবস্থান সুদৃঢ় করতে বাংলাদেশকে পাশে যায় যুক্তরাষ্ট্র। আরও জানাচ্ছেন সুফিয়ান ফারাবি। লাখ লাখ জনতার রাজকীয় সংবর্ধনায় দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে ঘোষণা দেন নিজের পরিকল্পনার। দীর্ঘ 16 মিনিটের ওই বক্তব্যে দলীয় নেতাকর্মী, সমালোচক, জনসাধারণের কাছে দেশ গড়ার লক্ষ্যে সহযোগিতা চান 17 বছর মা মাটির গন্ধ থেকে বঞ্চিত তারেক রহমান। সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। তবে তারেক রহমানের ঐক্যের ডাকে তার বিরোধীদের পক্ষ থেকে কতটা সাড়া মিলবে এ বিষয়ে এখনই মন্তব্য না করলেও দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান মনে করেন, আওয়ামী লীগ, চরমপন্থী ও অর্থনৈতিক ব্যবস্থাপনা সহ আরও বেশ কয়েকটি চ্যালেঞ্জ অপেক্ষা করছে তারেক রহমানের জন্য। The fact that Sheikh Hasina and the Awami League are not going to be a political factor in Bangladesh for quite some time. ক্ষমতা গ্রহণের পর বিরোধী দল ও সমালোচকদের সমালোচনা সহ্য করা, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করা, ধ্বংসপ্রিয় মানুষদের নিয়ন্ত্রণে রাখা ও আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের চাপ মোকাবেলা করতে হবে তারেক রহমানকে। আগামী বেশ কিছুদিন হয়তো আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এবং বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক থাকবে। তবে তারা যে সকল অশান্তির সৃষ্টি করতে পারে সেগুলো মোকাবেলা করা চ্যালেঞ্জিং। বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা, বাণিজ্য ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে কাজ করতে চায় পরাশক্তিগুলো। নিজ নিজ পরিকল্পনায় সম্ভাব্য প্রধানমন্ত্রীকে পাশে চায় তারা। এর মধ্যে ভারতের দুশ্চিন্তা নিরাপত্তা নিয়ে। বিনিময়ে অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দিতে প্রস্তুত সাউথ ব্লক। এমনটাই জানালেন বাংলাদেশ নিয়ে দীর্ঘদিন কাজ করা ওপি জিন্দাল ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর শ্রী রাধা দত্ত। সম্পর্কটা একটা রিসেট দরকার। দেখুন, সবসময় পুরনো জিনিস টেনে এনে আপনি এটা করেছেন, আপনারা এটা করেছেন, দুদিকেই প্রবলেম আছে। মানে আমাদের দিকেও যেটা আপনি কথাটা তুললেন, দ্যাট আমাদের মনে হয়েছে আমরা কিছুটা ডোমেস্টিক পলিটিক্স একটা সার্টেন জায়গায় বোধহয় ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছি ভারতের দিক থেকে। আর এটাও আমরা জানি, যেটা আমি বললাম, মানে নন আওয়ামী সরকার সবসময় ইন্ডিয়ার যে নিরাপত্তার জায়গাটা একদমই নজরে রাখিনি। সো আমি বলছি কি, দুদিকেই একটা রিসেট দরকার, যে হ্যাঁ, বাংলাদেশ হ্যাজ দিস অপরচুনিটি ফর ইন্ডিয়া, আর বাংলাদেশকেও দেখতে হবে ইন্ডিয়া আমাদের কি কি বেনিফিট দিতে পারে বা কিভাবে আমরা একসঙ্গে কাজ করতে পারি। এদিকে বাংলাদেশের সঙ্গে চীনের বাণিজ্যিক সম্পর্ক বেশ জোরালো। এখানে বিপুল বিনিয়োগ করেছে বেইজিং। আরও বিনিয়োগের অংশ হিসেবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চায় দেশটি। নির্বাচিত সরকারের কাছে চায়নার এটি প্রত্যাশা বলে মনে করেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের সাবেক এই অধ্যাপক। যদি চীন এই প্রজেক্টটা পেয়ে যায়, তাহলে আমি মনে করি যে বাংলাদেশের প্রতি তাদের বিশ্বাস, আস্থা আরও অনেক বেড়ে যাবে। তার পরবর্তী সহযোগিতার ক্ষেত্রে চীনের সাথে আমাদের সম্পর্ক আরও অনেক বেশি বৃদ্ধি পাবে, যেটা আমাদের দেশের জন্য অনেক বেশি কল্যাণ বয়ে আনবে। যুক্তরাষ্ট্রের আপাতত নজর বাণিজ্যের দিকে। তবে দক্ষিণ এশিয়া ও বৃহৎ পরিসরে ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশকে পাশে চায় দেশটি। এমনটাই মনে করেন ঢাকার যুক্তরাষ্ট্রের দূতাবাসের সাবেক ডেপুটি চিফ অফ মিশন। Tariq Rahman has a strong chance of becoming prime minister. তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা খুবই জোরালো। আমি বিশ্বাস করি বিভিন্ন দেশ নির্বাচনের পর তার নেতৃত্বাধীন সরকারের সঙ্গে কাজ করার বিষয়ে ভাবতে শুরু করেছে। আগামীতে বাংলাদেশকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক দেশ হিসেবে দেখতে চাই। আমাদের প্রত্যাশা, বাংলাদেশ দক্ষিণ এশিয়া অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও বৃহৎ পরিসরে ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভূমিকা রাখবে। আমার ধারণা, তারেক রহমান এবং তার দলের কাছে যুক্তরাষ্ট্রের প্রত্যাশা খুবই স্পষ্ট, যদিও বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প বাণিজ্যিক সম্পর্ককে অধিক গুরুত্ব দিচ্ছেন। Easy to know what will matter to the United States. ঘোষণা অনুযায়ী নির্বাচন হচ্ছে আগামী 12 ফেব্রুয়ারি। শপথ গ্রহণ হতে পারে 15 ফেব্রুয়ারি। ভূ রাজনীতি, আন্তর্জাতিক বাণিজ্য ও সামুদ্রিক অবস্থানের কারণে সকল পরাশক্তির নজর বাংলাদেশের দিকে। সবাই কাজ করতে চায় বাংলাদেশের নতুন নির্বাচিত সরকারের সঙ্গে। ভারতের সঙ্গে সম্পর্কের হিসেব নিকেশ, চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে নতুন সরকারকে। আর সেই নেতৃত্ব দিতে হবে তারেক রহমানকে। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা। দিনভর নানান কার্যক্রম শেষে বিকেলে গুলশানের বাসা থেকে শ্বশুরবাড়ি গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান। এ বিষয়ে সবশেষ আপডেট আমাদেরকে জানাতে আমাদের সহকর্মী মেহেদী হাসান আমাদের সাথে যুক্ত হচ্ছেন।
মেহেদী, সবশেষ কি অবস্থা একটু জানাবেন? আর ধানমন্ডি থেকে কিন্তু এভার কেয়ারে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের, সেক্ষেত্রে আসলে ঠিক কখন ধানমন্ডি থেকে রওনা দিতে পারেন? এই ধানমন্ডির ৫ নম্বরে তারেক রহমান এবং তার সহধর্মিণী এবং তার মেয়ে বিকেল ৫:15 নাগাদ এখানে আসেন, তার শ্বশুর বাসা যেটা এখানে আছে। এবং এই তারেক রহমানের আশাকে ঘিরে আপনি দেখতে পাচ্ছেন এখানে বিএনপি নেতাকর্মী এবং তারেক রহমানের শুভাকাঙ্ক্ষীরা কিন্তু এখানে ভিড় জমিয়েছেন। এবং মাঝে মাঝে আমি দেখতে পাচ্ছি আশপাশ থেকে বিভিন্ন জায়গা থেকে মিছিল আসছে তারেক রহমানকে শুভেচ্ছা বা অভিনন্দন জানাতে। এবং এখানে আমরা যতদূর জানতে পেরেছি যে এখানে তিনি হয়তো রাতের খাবার খেতে পারেন এবং রাতের খাবার খেয়ে এখান থেকে হয়তো তার এভার কেয়ারে হাসপাতালে যাওয়ার কথা আছে, তারেক রহমান যেতে পারেন। আমরা যতদূর জানতে পেরেছি যে তিনি সেখানে তার মা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সবশেষ শারীরিক পরিস্থিতি সেটা সম্পর্কে জানবেন এবং সেটা সম্পর্কে খোঁজ নিতে হয়তো সেখানে যাবেন এবং সেখান থেকে হয়তো তিনি গুলশানে তার নিজ বাসভবনে যাবেন, আমরা এমনটাই জানতে পেরেছি। তবে আপনি দেখতে পাচ্ছেন যে তারেক রহমান যে এখানে এসছেন তার শ্বশুর বাসা, সেই তার আশাকে ঘিরে এখানে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখতে পাচ্ছি। এখানে পুলিশ আছে, সেনাবাহিনী আছে, র্যাব আছে, সাদা পোশাকেও নিরাপত্তা বাহিনীর সদস্যরা আছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি একদম কঠোর নিরাপত্তা এখানে দেখা হচ্ছে। সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী যে অন্যান্য সদস্যরা আছে সহজেই কাউকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। এবং এখানে যদিও তিনি এসছেন এখানে এবং আসার পর এখানে যে বিএনপি নেতাকর্মীরা আছেন, তার শুভাকাঙ্ক্ষীরা আছেন, তারাও কিন্তু নিয়ম শৃঙ্খলার মধ্যে আছেন। কোনো যানজট বা বিশৃঙ্খলা এখানে আমি এখন পর্যন্ত দেখতে পাইনি। আপনি জানেন যে আজকের দিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল তারেক রহমানের জন্য। সকালে গুলশানের বাসভবন থেকে বেরিয়েই তিনি ওসমান হাদির কবর জিয়ারত করেন, এরপর নির্বাচন কমিশন এবং তারপরে বনানী ছোট ভাই তার কবর জিয়ারত করেন, শ্বশুরের কবর জিয়ারত করেন এবং সেনাবাহিনীর কর্মকর্তাদেরও কবর জিয়ারত করেন। ওখান থেকে তিনি এখানে এসেছেন। তো এখান থেকে আসার পর তার এবার মেহেদী হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মেহেদী হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, ধানমন্ডি তারেক রহমানের শ্বশুরবাড়ির সামনে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মেহেদী হাসান। এদিকে শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি। রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে খুনিদের গ্রেফতার এবং পরিকল্পনাকারীদের চিহ্নিত করার দাবিতে নেতাকর্মীরা দিচ্ছেন স্লোগান। এ বিষয়ে সবশেষ খবর জানাতে শাহবাগ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমনা সুমি। সুমি, একটু জানাবেন সবশেষ কি অবস্থা, একদম নতুন কোনো আপডেট রয়েছে কিনা আপনার কাছে? সেখানকার যানজটের কি অবস্থা আসলে, কারণ সারা দিন ব্যাপী কিন্তু চলছে এই অবস্থান কর্মসূচি, এবং ইনকিলাব মঞ্চের পরবর্তী কর্মসূচি সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানতে পেরেছেন কিনা? ইনকিলাব মঞ্চের যে যুথবদ্ধতা শাহবাগ মোড়ে হয়েছে, সেখানে সর্বশেষ খবর যদি জানতে চান আপনাকে জানাতে পারি যে এখানে এখন সাংস্কৃতিক আবহ চলছে এবং তারপরই তারা জাস্টিস ফর হাদি বলে স্লোগান দিচ্ছে। এবং যদি যানজটের কথা আপনি জানতে চান ইশরাত, আপনাকে জানাতে পারি যে এখানে কোনো যানজটের জায়গা হচ্ছে না, যানজট সৃষ্টি হচ্ছে না, কারণ মঞ্চ থেকে একটু পরপরই ঘোষণা করা হচ্ছে এবং খুব সুশৃঙ্খলভাবে জমায়েত মানুষকে বসানো হচ্ছে। আরও কিন্তু হাজার হাজার মানুষ এখানে যোগদান দিয়েছে, কিন্তু কোনো যানজটের অবস্থা তৈরি হচ্ছে না এখানকার ভলান্টিয়ারদের জন্য। এবং তারা কিছুক্ষণ আগেই ঘোষণা করেছে বারডেম সহ হাসপাতাল হসপিটালে যত রক্ত লাগবে সে রক্তের ব্যবস্থা তারা করবে। আর যদি বলেন যে ইনকিলাব মঞ্চের নতুন ঘোষণা কি, তারা কিন্তু একটা নির্দিষ্ট পয়েন্টে নির্দিষ্ট দাবিতে তাদের আন্দোলন বজায় রেখেছে। তাদের কথা একটাই, হাদি হত্যার বিচার চায় তারা এবং হাদি হত্যার যে আসল খুনি তাকে যত দ্রুত সম্ভব অ্যারেস্ট করার ব্যবস্থা করতে হবে, এটাই কিন্তু এখান থেকে মূলত দাবি। আর যদি এর সাথে আপনাকে আরো জানাই, এখানে যেমন মানুষজন যুক্ত হচ্ছে, শিশুরা আছে, হাদিকে নিয়ে যখন গান হচ্ছে, কিছুক্ষণ আগেই কিন্তু হাদিকে নিয়ে একটি গান হওয়ার সাথে সাথে এখানে অবস্থানরত যে শিশুরা আছে তাদের আমরা কাঁদতে দেখেছি, যে তাদের চোখ দিয়ে পানি পড়ছে। বাবার সাথে আসা শিশুটি কিন্তু আমাদেরকে জানিয়েছে যে সে এরকম ভাবেই কাঁদছিলে কেন? আমার অনেক খারাপ লাগছে। ঠিক তাই, এখানে একটাই নাম, একটাই আন্দোলন, সেটা হলো হাদি। এবং প্রত্যেকেই কিন্তু বলছে যে হাদির বিচার না হওয়া পর্যন্ত এখান থেকে কেউ নড়বে না,
সবাই সুমি, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচির বিষয়ে সবশেষ জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুমনা সুমি। আদরের ছোট ভাই আরাফাত রহমান কোকো যখন না ফেরার দেশে চলে যায়, ঠিক তখন বড় ভাই তারেক রহমান ছিলেন লন্ডনে নির্বাসনে। স্বদেশ প্রত্যাবর্তনের পর ছোট ভাইয়ের কবরের পাশে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শ্রদ্ধা, দোয়া আর মোনাজাতের পাশাপাশি স্মৃতি হাতড়ে পেছনের দিনগুলিকেও স্মরণ করেছেন। শফিকুল হকের প্রতিবেদন। স্মৃতি নিঃশব্দ থাকে বলেই নীরবতা কথা বলে অন্তরে। মৃত্যুর পর শেষবারের মতো সেই মুখটি দেখতে এরপর তারেক রহমান যান বনানীর সামরিক কবরস্থানে। আরেকবার থামেন ঢাকা। প্রিয় নেতাকে এক নজর দেখতে ছুটে আসছেন সাধারণ মানুষ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেখতে ধানমন্ডির একটি সড়কের দৃশ্য ছিল এমনই। দীর্ঘ 17 বছরের বেশি সময় প্রবাসে থাকার পর বৃহস্পতিবার দেশে ফিরেছেন তারেক রহমান। দেশের রাজনৈতিক অঙ্গনে যখন নির্বাচন এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নানান জল্পনা কল্পনা চলছে, এমন সময়ে তারেক রহমানের দেশে ফেরা যেন অনেকটা এক পশলা বৃষ্টির মতো। তাই তো তিনি যেখানেই যাচ্ছেন উচ্ছ্বসিত মানুষ ছুটে যাচ্ছেন তাকে এক ঝলক দেখতে, জানাচ্ছেন শুভেচ্ছা। শনিবার গুলশান থেকে ধানমন্ডি যাওয়ার পথে কলাবাগানে যানজটে পড়ে তারেক রহমানের গাড়ি, আর গাড়ির মধ্যে তারেক রহমানকে দেখে মানুষ ছুটে আসে। সেলফি তুলতে হাত উঠে যায় শত শত মোবাইল ফোন নিয়ে। তারেক রহমানও মানুষকে কাছে পেয়ে হাত নেড়ে উচ্ছ্বাস জানান। এআইয়ের অপব্যবহার গণতন্ত্রের জন্যও বড় হুমকি হয়ে উঠেছে বলে মনে করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সংখ্যালঘুদের ইস্যুতে এর অপব্যবহার সবচেয়ে বেশি হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। নির্বাচন প্রভাবিত করা, সামাজিক অস্থিরতা তৈরি করা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ঝুঁকিতে ফেলার মতো ঘটনা বাড়ছে বলেও জানিয়েছেন তিনি। ভুয়া ছবি, ভিডিও এবং ফটো কার্ডের অপব্যবহারের কথা তুলে ধরেন প্রেস সচিব নিজেই এর শিকার বলে জানিয়েছেন। এআই আপনার ক্যারিয়ারে অসম্ভব গ্রোথ এনে দিবে, কোনো সন্দেহ নাই। অ্যাট দ্য সেম টাইম এআইয়ের মাধ্যমে আমি যেন আমার সমস্ত টুলসগুলো শিখি যাতে ডিপ ফেক, ভয়ানক মিথ্যা, ভয়ানক ঘৃণা যেগুলো ছড়ানো হয় সেটা যেন আমরা খুব দ্রুত ডিটেক্ট করতে পারি। এটা এআইয়ের মাধ্যমে প্রচুর ইলেকশনকে আপনি ম্যানিপুলেট করা হয়, ডেমোক্রেসিকে সাবভার্ট করা, ডেমোক্রেসি গণতন্ত্রই বিপন্ন হয়ে যাচ্ছে এআইয়ের কারণে, এআইয়ের দ্বারা ডিপফেকের কারণে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে সেশন জট এবং রাজনীতিমুক্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের ভাবনার যেন অন্ত নেই। লেখাপড়ার পাশাপাশি নিয়মিত আড্ডায় তারা ভোটের হিসাব নিকাশ করছেন। কাকে ভোট দেবেন, কেমন প্রার্থী হওয়া যায়, আর ভোটে দল না ব্যক্তি প্রাধান্য পাবে, কাকে ভোট দিলে নারীদের অগ্রযাত্রার ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূর হবে, আর ভোটের পরিবেশই বা কেমন হবে, চলছে এসব পর্যালোচনা। রাজু হাওলাদারের তথ্য এবং ছবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের ভোটের ভাব। খুলনা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রজন্মের নারী ভোটাররা বিশ্বাস করেন তাদের একটি ভোট হতে পারে পরিবর্তনের সূচনা। তারা মনে করেন নারীদের সম্মান নিয়ে বাঁচতে পারার মতো পরিবেশ সৃষ্টি প্রকৃত জনপ্রতিনিধিদের কাজ। নারী শিক্ষার্থীরা বলছেন দল মুখ্য নয়, প্রার্থীর গ্রহণযোগ্যতাই আগে। তাই তাদের অগ্রাধিকারের তালিকায় রয়েছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনের নিরাপত্তা নিশ্চিতে প্রার্থী কতটুকু ভূমিকা রাখতে পারবেন সেই বিষয়টি। আশা করছি ভবিষ্যৎ বাংলাদেশে আমরা ভোট আরো সুস্থভাবে, সুন্দরভাবে
দিতে পারবো, যেখানে দুর্নীতি থাকবে না, বাংলাদেশটাকে আমরা আরো সুস্থভাবে দেখতে পারবো। অসুস্থ যে বাংলাদেশটাকে আমরা দেখে এসেছি এতদিন, ইনশাল্লাহ আমরা সুস্থ একটি বাংলাদেশ দেখার আশায় আছি। সুষ্ঠু সুন্দর নির্বাচন দেখতে চাই, যে এই নির্বাচনে কোনো জনক্ষতি হবে না, কোনো রক্তপাত হবে না। আমরা সবাই মানে নিজেই আমাদের জনপ্রতিনিধি নির্বাচন করব। সুষ্ঠু নির্বাচন দেখতে চাই, যে যার ভোট যাকে দিবে, যার যেই ভোটটা দিতে ইচ্ছা হবে সে তাকে ভোট দিবে। শুধু প্রার্থী বিবেচনায় নয়, ভোটের দিন ভোট কেন্দ্রের পরিবেশ নিয়েও চিন্তিত নারী শিক্ষার্থীরা। তারা বলছেন, ক্ষমতা বদলের জন্য ভোট কেন্দ্র যেন না হয়ে ওঠে বিগত সরকারের প্রতিচ্ছবি। বাংলাদেশে এমন একজন জনপ্রতিনিধি আসুক যে আমাদের একটা নিরাপত্তা দিবে, আমাদের দেশে যত দুর্নীতি আছে এগুলোর প্রতি সে কড়াভাবে একটা নির্দেশনা দিবে। একজন নারী প্রার্থী যদি সরাসরি ভোটে অংশগ্রহণ করে তাহলে সে হয়তো নারীদের যে চাহিদাটা, নারীদের যে সুযোগ সুবিধাটা, ওটা সে সরাসরি কানেক্ট করতে পারবে। শুধু ক্ষমতা বদল হলে যে মানে অন্যান্য দিক ফোকাস করে নারীদেরকে যে বঞ্চিত করা হবে, এটা তো আসলে ঠিক না। নারীদের উপরেও তো ফোকাস করতে হবে, কারণ একটা দেশের সব দিকে যদি মানে ধরি উন্নতির ক্ষেত্রে, তো এখানে নারীদের অংশগ্রহণ বা পার্টিসিপেশন যেটাই আপনি বলেন, তো যৌথভাবে একজন পুরুষের পাশাপাশি প্রয়োজন। শিক্ষার্থীদের ভাবনায় যখন এত কিছু, তখন নারী শিক্ষকরা বলছেন, শুধু প্রার্থী নির্বাচন ও ভোট কেন্দ্রের স্বাভাবিক পরিবেশই নয়, বরং নারীদের ভোট দেওয়ার স্বাধীনতা নির্বাচনে বড় ভূমিকা রাখতে পারে। যদি নারীদেরকে এনকারেজ করা হয়, উৎসাহ দেওয়া হয় যে ইয়েস, তার ভোটের একটা হলো গিয়ে প্রাধান্য আছে এবং সরকার নির্বাচনে সে প্রাধান্য পাবে, এবং সরকার যেই গঠন হবে পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে সেখানে নারীদের অংশগ্রহণ যে একটা ব্যাপক ধরনের পার্থক্য তৈরি করতে পারে, এটা যদি আমরা দেখাতে পারি বা এটা যদি আমরা বোঝাতে পারি, তাহলে আমার মনে হয় অংশগ্রহণের মাত্রাটা সম্ভব। নারী শিক্ষার্থীদের ভাবনায় যখন অবাধ, নিরপেক্ষ ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচনের পাশাপাশি ভবিষ্যৎ ক্লিন ইমেজের প্রার্থী নির্বাচন, তখন সহজ ও সুষ্ঠু প্রক্রিয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের। শরীফ আজাদ প্রীতম, ৭১। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেলে। থাকুন ৭১-এর সাথে।